রাসায়নিক সারের ক্ষেত্রে যে চাষিরা যে আপনার অনুদানটা পায় বা যারা রাসায়নিক সার উৎপাদন করে তারা যে অনুদানটা পায় সরকারি সহযোগিতা, আর যারা এই রাসায়নিক জৈব সার উৎপাদন করে যে সব ছোটোখাটো সংস্থা আছে আমাদের মতো, তারা কিন্তু সেই সহযোগিতাটা রাষ্ট্রের কাছ থেকে বা রাজ্যের কাছ থেকে পায় না। রাসায়নিকের তো কোনো ভবিষ্যৎ নেই, রাসায়নিকের আলটিমেটলি ভবিষ্যৎ হচ্ছে জিরো, প্রকৃত অর্থে জিরো, কিন্তু জৈবর ভবিষ্যৎ আছে। রাসায়নিককে মাটিটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, মাটির উর্বর শক্তি কমে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ যদি চাষিরা এই রাসায়নিক ব্যবহার করে চাষ করে তাহলে একসময় ওই আপনার সমস্ত ফ্যাক্টরির মাল চাষের ক্ষেত্রে ব্যবহার করেও সেভাবে ফল পাবেন। কিন্তু আপনার জৈবতে ভবিষ্যৎ আছে। জৈব যদি আপনি ব্যবহার করেন, আজকে যদি 5 বস্তা লাগে, কালকে 2 বস্তা লাগবে, তারপর দিন 1 বস্তা লাগবে, এভাবে আস্তে আস্তে জিরো হয়ে যাবে। ব্যালেন্সটা অনেকটা জিরো হয়ে যাবে, খরচটা অনেকটা কমে যাবে, অনেকটাই কমে যাবে। তারপরে আমাদের অদূর ভবিষ্যতের প্রজন্মের হাতে একটা সুস্থ সবল মৃত্তিকাকে আমরা মাতৃভূমিকে তুলে উপহার দিয়ে যেতে পারবো। অনেক চাষি আসছে, কিন্তু ধরুন আমি তো, আমার তো ক্ষুদ্র প্রতিষ্ঠান, আমি তো সবাইকে সহযোগিতা করতে পারবো না, বা সবাইকে আমার কাছে ডিমান্ড, আমি তাদের যা চাহিদা সে চাহিদাও পূরণ করতে পারবো না। তবে আমি বলবো যারা এই অর্গানিক নিয়ে চিন্তা ভাবনা করছে তারা যদি সবাই এগিয়ে আসে এবং আমাদের যে প্রতিষ্ঠানের যে মানে গুণগত সম্পন্ন যে মাল প্রোডাক্টগুলো আমরা তৈরি করি সেরকম যদি সবাই করে, তাহলে সবাই মিলে যৌথভাবে এটাকে একটা বড় জায়গায় পৌঁছানো যাবে, বড় জায়গায় পৌঁছানো যাবে। এর কোনো বিকল্প নেই। জৈব চাষের বিকল্প কোনোদিনই ছিল না, আর কোনোদিনই হবে না। আর জৈব সারের ক্ষেত্রে যেটা বলবো, বিভিন্ন রকমের জৈব সার আছে, তার ভিতরে উৎকৃষ্ট মানের সার হচ্ছে আপনার কেঁচো সার, যেটাকে আপনারা ইংরেজিতে ভার্মি কম্পোস্ট বলে থাকি। এটা হচ্ছে আমার ভার্মি কম্পোস্টের ইউনিট। এখানে আমাদের এই কেঁচো সারটা তৈরি হয়। এইগুলো হচ্ছে আপনার কেঁচো। সাধারণত কেঁচো সারে আমাদের এই 3 জাতীয় কেঁচো ব্যবহার করা হয়। সারের 3 স্তরের খাবার গ্রহণ করে ওরা। এর ভিতরে আপনার আছে আইসোনিয়া ফেটিডা। আইসোনিয়া ফেটিডা হচ্ছে ছোট জাতীয় কেঁচো, আর ওরা হচ্ছে মাটির একদম মানে সারের নিচের অংশটাকে খায়। আর হচ্ছে আপনার পেরিওনিক্স এক্সট্রাভেটা, ওটা হচ্ছে মিডিলের অংশটা খায়। আর আরেকটা হচ্ছে ইউগ্লিনা ইউজেনেসিস। ইউজেনেসিসটা হচ্ছে আপনার উপরে দেখতে আলাদা। আপনি যে নামগুলো বলছেন সেগুলো কি দেখতে আলাদা? দেখতে আলাদা, এদের জীবনশৈলী আলাদা, এদের আয়ুষ্কাল আলাদা। এই আইসোনিয়া ফেটিডাটা 35 থেকে 40 দিন বাঁচে, আর পেরিওনিক্স এক্সট্রাভেটা আপনার 70 থেকে 80 দিন বাঁচে। আর ইউগ্লিনা ইউজেনেসিসটা আপনার 2.5 থেকে 3 বছর পর্যন্ত বাঁচে। এবার ইউগ্লিনা ইউজেনেসিসটা হচ্ছে সব থেকে বড়ো কেঁচো। এই যে দেখুন, এইটা হচ্ছে ইউগ্লিনা ইউজেনেসিস। এখন এই শীতের সময় তো এরা একটু ওই ঠান্ডার জন্য এরা একটু ডিপে চলে গেছে, কারণ উপরের অংশটা একটু ঠান্ডা বেশি হয়। আচ্ছা, ওই 3 জাতীয় কেঁচো ছাড়াও আমার দেশীয় অনেক কেঁচো আছে। এই যে দেখুন, প্রচুর পরিমাণে কেঁচো আছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে প্রচুর পরিমাণে কেঁচো আছে। এটা হচ্ছে আমার, এই যে দেখুন, এই যে আইসোনিয়া ফেটিডা, এটা দেখুন ছোট কেঁচো। এবং এই কেঁচোর বৈশিষ্ট্য হচ্ছে এর এই পেছন দিকটা আপনার একটু ওই থুবো টাইপের হয়। হ্যাঁ, আর এই সব থেকে, এই যে দেখুন, দেখছেন এইগুলো সব হয়েছে, এই যে খাচ্ছে। আর অ্যাকচুয়ালি এই হওয়ার পরে আপনার এই যে দেখুন, এই একদম পুরো এই যে মানে ওই কেঁচোটার স্বাদটা, ওইদিকে চলুন আরও দেখাচ্ছি, এইদিকে আসুন। গুড়ি গুড়ি চায়ের দানার মতন হয়। এই যে দেখুন, একদম পুরো খেয়ে দিয়েছে। এই যে দেখুন, একদম পুরো গুঁড়ো। এটা কি রেডি হয়ে গেছে? হ্যাঁ, বাজারজাত করা যাবে? বাজারজাত করা হয়, একদম পুরো রেডি। এই যে দেখুন না, এই যে দেখুন, এই যে এই পুরো একদম পুরো। এটা আপনার কতদিন লাগে, মানে একটা সাইকেল হতে কতদিন লাগে? দেখুন, এটা অ্যাকচুয়ালি আমরা যে ওয়ার্কার আছি সেই ম্যানুয়াল ওয়ার্কার ছাড়াও মেনলি হচ্ছে ভার্মি কম্পোস্টের কেঁচো সারের ওয়ার্কার হচ্ছে কেঁচো। এই কেঁচো আপনার এদের আকার আয়তন অনুযায়ী এরা 24 ঘন্টায় আপনার 5 থেকে 15 গ্রাম পর্যন্ত খাবার গ্রহণ করতে পারে। এটা নির্ভর করে কেঁচোর আপনার জাতের উপরে। তো সেক্ষেত্রে আপনার কেঁচো যত বেশি থাকবে, কেঁচোর সংখ্যা মানে ওয়ার্কার যত বেশি থাকবে,
এই মানে খেয়ে পায়খানাটা করার জন্য, তত তাড়াতাড়ি সারটা হয়ে যাবে। তাও মিনিমাম একটা 30 দিন। হ্যাঁ, এইবারে বলি আপনার এটা কারুর 90 দিন লাগে, কারুর 60 দিন লাগে, কারুর 30 দিন লাগে, কারুর 15 দিন লাগে। কেঁচো যত বেশি থাকবে ততদিনই লাগবে। এটা নির্দিষ্ট কোনো পরিসীমা নেই যে এতদিনের ভিতরে কেঁচো এই সারটা খেয়ে পট্টি করবে, মানে পায়খানা করবে। আর ওদের খাবারটা আপনি কি দেন? দেখুন, অ্যাকচুয়ালি গোবর না, আমি যেটা করি সেটা হচ্ছে আপনার 40% কাউডাং ব্যবহার করা হয়, আর বাদ বাকি যে 60% থাকছে, 60% থাকছে, 60 ভাগ থাকছে, সেই 60 ভাগটা অন্যান্য ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়। কারণ আপনার গোবরে তো ধরুন যে খাদ্যগুণ থাকে, যেমন আপনাদের আগেও বলেছি যে দুধ সুষম খাদ্য, কিন্তু গোবর কিন্তু সুষম খাদ্য নয় গাছের ক্ষেত্রে। অতএব গাছের সুষম খাদ্য যদি এই আপনার ভার্মি কম্পোস্ট দিয়ে, কেঁচো সার দিয়ে করতে হয়, তাহলে এর সঙ্গে আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে। মানে মেশাতে হবে বলতে কি, অর্ধপচন পচিয়ে এটাকে আপনার এই, সেক্ষেত্রে আপনার কেঁচোর কোনো ক্ষতি হয় না? না, এমন কিছু উপাদান মেশানো যাবে না কেঁচোতে যেগুলো কেঁচোর ক্ষতি করে। যেমন আপনার পেঁয়াজের খোসা, আদার খোসা, তারপরে রসুনের খোসা, এগুলো কেঁচোকে খাওয়ার জন্য মেশালে কেঁচো মারা যাবে, খাবে না। আর শুধু পেঁয়াজের খোসা, রসুনের খোসা নয়, এমন কিছু আপনার গাছপালা রয়েছে যে গাছপালাগুলো বিষাক্ত, সেই বিষাক্ত গাছপালাও কেঁচোর খাবারের সঙ্গে মেশানো যাবে না, দেওয়া যাবে না। আপনাদের সঙ্গে যে এত সময় ধরে আমাদের এই জৈব চাষের উপরে যে কথোপকথন হলো, তো আমি সর্বশেষ বলবো, আমরা এসি ঘরে বাস করি, আর আমরা যতই বিজ্ঞানের চরম শিখরে পৌঁছে যাই, বিজ্ঞানটাকে ইউটিলাইজ করে বেঁচে থাকার চিন্তাভাবনা করি, তো আলটিমেটলি আমাদের একটা জায়গায় পৌঁছাতে হয়, যেটা আমাদের খাদ্যবস্তু। তো সেই খাদ্যবস্তু একমাত্র উৎপাদন করে চাষি, আমাদের কৃষক বন্ধু, আমরা যাদেরকে বন্ধু বলে থাকি, ভাই বলে থাকি। তো আমি সেই কৃষক বন্ধু এবং কৃষক ভাইদের বলবো, আপনাদের এই উৎপাদন ছাড়া আমাদের মানুষের জীবন ধারণের জন্য যত প্রকারের প্রযুক্তি, যত ধরনের আধুনিক ব্যবস্থাপনা আছে, তার শ্রেষ্ঠতম এবং জীবন ধারণের সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে চাষের উৎপাদিত খাদ্যবস্তু। এই উৎপাদিত খাদ্যবস্তুকে আমরা বিভিন্নভাবে প্রসেসের মাধ্যমে বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে তার থেকে অনেক রকমের বাজারজাত পণ্য সামগ্রী তৈরি করি, কিন্তু সেই পণ্য সামগ্রীর পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের চাষি ভাইদের উৎপাদন। অতএব এই চাষি ভাইরা যদি এক বছর উৎপাদন, এক বছরের দরকার নেই, কোনো একটা সিজনের উৎপাদন, কোনো একটা ঋতুর উৎপাদন যদি বন্ধ হয়ে থাকে, তখন আপনার এসি ঘরের বসবাসটা কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তো আমি সেই ক্ষেত্রে বলবো, রাষ্ট্র, রাজ্য যদি এই চাষিদের পাশে থাকে এবং জৈব প্রযুক্তি নিয়ে, জৈব চিন্তাভাবনা নিয়ে, যারা জৈব চিন্তাভাবনা করছে, যে সকল ব্যক্তি, যে সকল ছোটোখাটো প্রতিষ্ঠান, তাদের পাশে থেকে তাদের কাছে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে রাষ্ট্রের মঙ্গল এবং রাজ্যের মঙ্গল। ঠিক তার পাশাপাশি চাষি ভাইদেরকে যদি রাষ্ট্র, রাজ্য উভয়ই উদ্বুদ্ধ করে এবং রাসায়নিকের ক্ষেত্রে যেভাবে বিভিন্নভাবে রাষ্ট্র, রাজ্য, যেটাকে ইংরেজিতে বলা হয় আপনার সাবসিডি বা ভর্তুকি দিয়ে, বাংলাতে ভর্তুকি বলা হয়, ভর্তুকি দিয়ে জৈব উৎপাদনকারী সংস্থার পাশে থাকে, তাহলে সেই উৎপাদিত দ্রব্যের মূল্য অনেকখানি কমে চাষি ভাইরা গ্রহণ করতে পারবে এবং সেগুলোকে চাষে ব্যবহার করে বিষমুক্ত, পরিবেশ বান্ধব, স্থায়ী কৃষির একটা বন্দোবস্ত গড়ে উঠতে সক্ষম হবে। সর্বশেষে সমস্ত চাষি ভাইদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। মাটির গন্ধে লুকিয়ে আছে জীবনের গল্প। মাটি শুধু ফসল ফলায় না, মাটি ভবিষ্যৎ গড়ে তোলে। প্রকৃতির প্রতিটি স্পর্শে রয়েছে আগামী দিনের আশা। আজ আমরা খুব ছোট্ট পরিসরে জেনেছি অর্গানিক ফার্মিং ও ভার্মি কম্পোস্টের কথা, কিন্তু এই ছোট্ট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের সূচনা হতে পারে। রাসায়নিকের নির্ভরতা থেকে মুক্ত হয়ে জীবন্ত মাটির শক্তিকে ফিরিয়ে আনার এক নীরব বিপ্লব।
প্রতিটি জৈব বীজ, প্রতিটি কম্পোস্টের কণা এবং প্রতিটি সচেতন কৃষকের হাতেই গড়ে উঠতে পারে একটি সুস্থ, নিরাপদ ও আত্মনির্ভর আগামী। আপনাদের ভালোবাসা, সমর্থন এবং সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি সবুজ বাংলা, বিষমুক্ত ভারত এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক নতুন ভবিষ্যৎ। আবার দেখা হবে নতুন কোনো কৃষি উদ্যোগ, নতুন কোনো স্বপ্ন এবং নতুন সম্ভাবনার গল্প নিয়ে। ধন্যবাদ।